তবে দ্বিতীয়বার বসার কথা তো আজকেই ছিল, আজকে রবিবার। আজকে বসার কথা ছিল, কিন্তু বসা হলো না। তার কারণ হলো এই, প্রথমে ইসরায়েল একটা কমিটমেন্ট ব্রেক করেছে। ইসরায়েলের কাছে ইরানের একটা কন্ডিশন ছিল যে ইসরায়েলকে অর্থাৎ লেবাননকে এই আলোচনার টেবিলে আনতে হবে। অর্থাৎ ইসরায়েল যে লেবাননের উপর আক্রমণ চালাচ্ছে, সে আক্রমণ বন্ধ করতে হবে, সিজ ফায়ার করতে হবে ইসরায়েলকে। লেবাননের উপরে সিজ ফায়ার করে তারপরে আলোচনায় বসতে হবে। কিন্তু ইসরায়েল প্রথম সিজ ফায়ারের ডিক্লারেশন দিয়েছে, ডিক্লেয়ার করেছে যে আমরা সিজ ফায়ার করলাম, কিন্তু করার পরে সবচেয়ে বড় কথা, ইসরায়েলি আবার সিজ ফায়ার ব্রেক করে আবার লেবাননের উপর আক্রমণ করেছে। তখন ইরান এটাকে ব্রিচ অফ কন্ট্রাক্ট, চুক্তি ভঙ্গ অথবা ব্রিচ অফ কমিটমেন্ট বা শর্ত ভঙ্গ বা প্রতিশ্রুতি ভঙ্গ হিসাবে ইরান এটাকে গণ্য করেছে। এবং ইরান বলছে যে না, তাহলে আমরা হরমুজ আবার ক্লোজ করে দিলাম। হরমুজ কিন্তু খুলে দিয়েছিল ইরান গতকালকে দুপুর পর্যন্ত, আপনার শনিবার দুপুর পর্যন্ত হরমুজ খোলা ছিল। কিন্তু যেই মাত্র শুনলো যে ইসরায়েল তাদের কমিটমেন্ট ব্রেক করে, সিজফায়ার কমিটমেন্ট ব্রেক করে আবার ইয়ার উপরে আপনার লেবাননের উপর আক্রমণ করেছে, তো সাথে সাথে আবার ইরান হরমুজ ক্লোজ করে দিয়েছে। এলো এক। দুই নম্বর হলো, ডোনাল্ড ট্রাম্প কতগুলো শর্ত আরোপ করেছে যে আমরা চুক্তি চুক্তি হবে কখন, চুক্তি হওয়ার আগে কয়েকটা জিনিস করতে হবে। সেটা হলো এই যে ইয়ে করতে হবে, ওই আপনার আমেরিকার হাতে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো উঠিয়ে দিতে হবে। ইউরেনিয়ামের যে আছে, কেউ বলে 440 কেজি, কেউ বলে 460 কেজি। তো সেই ইউরেনিয়ামের প্যাকেজটা ইয়েকে দিয়ে দিতে হবে, আমেরিকাকে দিয়ে দিতে হবে। এবং ইরানের যে মিসাইল টেকনোলজি, এইটা সারেন্ডার করতে হবে। হ্যাঁ, তারপরে ডোনাল্ড ট্রাম্প চুক্তির কথা চিন্তা করবে, এগুলো দিয়ে দিতে হবে। অথবা এমনও হতে পারবে, আবার উল্টাভাবেও বলছে যে হ্যাঁ আমরা ডিলে বসবো, তবে এইগুলো করতে হবে। নিউক্লিয়ার ফ্যাসিলিটি দিতে হবে, মিসাইল টেকনোলজি আমাদের হাতে হস্তান্তর করতে হবে, তারপরে আমাদের কাছে ইয়া দিয়ে দিতে হবে। তাই কি যেন বলে, তাই আপনার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস গুলো ফটো, নাতান এবং ইয়েতে যেগুলো আছে, ইস্পাহানে, এটা পুরা আমেরিকার হাতে দিয়ে দিতে হবে। তো এরপরে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এইটা হলো চুক্তির পূর্ব শর্ত। তাইলে চুক্তির পূর্ব শর্ত যদি তাই হয়, তাইলে আমরা কি মনে করবো, একথা ধরে নিব যে ডোনাল্ড ট্রাম্প চুক্তির ব্যাপারে আন্তরিক? মোটেও না। কারণ ডোনাল্ড ট্রাম্প জানে এই চুক্তিগুলো কখনো ইরান ভেঙে দেবে, মাস্ট নট। এবং এটা ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাপ্রোচ কিন্তু আসলে সারা বিশ্বকে হতাশ করেছে, সমস্যায় পড়েছে সাংঘাতিকভাবে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো এবং ইয়েগুলো, কি যেন বলে আপনার ন্যাটো স্টেট গুলো পড়েছে, তারপরে পূর্ব এশিয়ার দেশগুলো পড়েছে, যেগুলো ধরেন কোরিয়া, দক্ষিণ কোরিয়া পড়েছে, তাইওয়ান, তারপরে আপনার জাপান, তারপর এই রাষ্ট্রগুলো পড়েছে, ফিলিপিন। এদের ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, ওরা তেল পাবে কিভাবে? তো সুতরাং এই যে হরমুজ প্রণালী যে ইরান বন্ধ করে দিয়েছে, বন্ধ করার পেছনে যুক্তি আছে যে তুমি কথা দিয়ে কথা রাখো না। আর ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে তুমি যেই ধরনের শর্ত আরোপ করো, এই শর্তে তো তোমার সঙ্গে আমরা আলোচনায় বসবো না। তো সুতরাং পিস ডিল আসলে আদৌ কি হবে, এটা সম্পর্কে আমি যথেষ্ট সন্দিহান। মানে বৈঠক কারণ হবে কিনা? ডোনাল্ড ট্রাম্প আন্তরিক না। এখানে দেখেন হুম হাসিনা বা 128টা সিট স্থির দাঁড়িয়ে আছে হরমুজের উপরে, তেলবাহী হুম জাহাজ, একদম স্থির হুম তেলবাহী জাহাজ দাঁড়িয়ে আছে হরমুজের উপরে। এবং এরা এদিকেও যেতে পারছে না, সেদিকেও যেতে পারছে না। একদম 128টা তেলবাহী জাহাজ কিন্তু বিশাল ব্যাপার। এবং হুম এগুলো বিভিন্ন দেশের তেলবাহী জাহাজ স্ট্যাগনেন্ট হুম হয়ে গেছে, বিকজ বিকজ ইরান ক্লোজ হরমুজ একে। তো এটা তো করবেই। হুম তো এখন হুম যে জিনিসটা, যারা তেল বাণিজ্যের উপরে বিশেষজ্ঞ, অর্থনীতির উপরে বিশেষজ্ঞ, তারা কিন্তু অলরেডি মন্তব্য করেছে। হুম মন্তব্যটা হলো এই যে 2030 সালের মধ্যে কোনো লক্ষণ নাই, কোনো ইন্ডিকেশন নাই যে তেলের দাম কমবে হুম বা স্থিতিশীল হবে। তাহলে 2030 সাল পর্যন্ত যদি তেলের দাম
এই হারে এখন চড়া দামে বিক্রি হচ্ছে, এই অবস্থায় থাকে, তাইলে আপনি বুঝতেই পারেন পৃথিবীর যে আসলে আপনার দেশগুলো, যেসব দেশগুলো অতি উন্নত না, শিল্পে অতি উন্নত না, নিজেদের তেল নাই যে দেশগুলো, সেইগুলোর শিল্প কারখানা কিভাবে টিকবে? আসলে তো এই মেন অবজেক্টিভটা ছিল ইসরায়েলের, সরি আমেরিকার, যে চায়নাকে আটকানো, চায়না যাতে ইরান থেকে তেল না নিতে পারে। এখন চায়নাকে আটকানো, আপনি বলেন রাশিয়াকে সমস্যায় ফেলা, রাশিয়ার নিজের তেল আছে, চায়নার নাই। তো চায়না তো ডেসপারেট, নেভাল অবরোধ, নেভাল ব্লকেট যেটা রাশিয়া দিয়েছিল আর আমেরিকা, সেটাকে কি চায়না গ্রাহ্য করেছে? চায়না তো মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিদের একটা দেশ থেকে তেল ভরে, তেল ভরে তার জাহাজ কিন্তু হরমুজ দিয়ে চলে গেছে একদম আপনার আমেরিকান নেভির নাকের ডগা দিয়ে, ওই কিছুই তো করতে পারলো না। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প নেভাল ব্লকেট বলে, শর্ত বলে, এগুলো আসলে কিছুই কার্যকরী হবে না, উপরন্ত যে পিস ডিলটা এটা ব্যাহত হবে। এটা আসলে ডোনাল্ড ট্রাম্পের এই গর্ত থেকে। এখন এখন আরেকটা জিনিস হয়েছে, একবারে শেষ করি আমি, এই রূপায়ণ তো না দেখে ইউরোপিয়ান ইউনিয়ন, সরি, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলো এখন একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন এখানে স্ট্রং ইনিশিয়েটিভ নিয়েছে তিনটা কান্ট্রি, চারটা, একটা হলো ব্রিটেন, ফ্রান্স, স্পেন এবং ইতালি। তারা সিদ্ধান্ত নিয়েছে এইভাবে বসে থাকলে হবে না। তারা নেটোভুক্ত দেশগুলো সবাইকে আহ্বান করেছে। নেটোভুক্ত ছাড়াও আফ্রিকার আছে, সাউথ আফ্রিকার আছে, ওয়েস্ট আফ্রিকার আছে, তারা মিলে 40টা দেশ একত্রিত হয়েছে। কি কারণে? যে আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকলে হবে না। আমেরিকার তেল আছে, আমেরিকা শক্ত অর্থনৈতিক ভাবে একটি শক্তিশালী দেশ, তাদের দিকে তাকিয়ে থাকলে আমাদের অর্থনীতি মাঠে মারা যাবে। কারণ আমরা, আমাদের ইন্ডাস্ট্রি সচল থাকবে না, এবং আমাদের এই শিল্প কারখানা একবার পড়ে গেলে এটাকে আবার উঠিয়ে পূর্ব অবস্থায় নিতে অনেক সময় লাগবে। একটা জেনারেশন আমার অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যাবে। তাই 40টা যে সিদ্ধান্ত নিছে, ইরানের সাথে তারা নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, এবং শুধু তাই নয়, ইরানের সাথে তেল বাণিজ্য করবে, ইরানের সাথে আরো আনুষঙ্গিক যে সম্পর্ক আছে, বাইলেটারাল, মাল্টিলেটারাল, একটা দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সম্পর্ক স্থাপন করবে, এবং এক্ষেত্রে তারা আমেরিকার কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করবে। এতে এই ঘোষণার ফলে, এই ঘোষণাটা দেওয়ার ফলে 40টা রাষ্ট্র, আমেরিকা কিন্তু কার্যত পৃথিবীতে একেবারে একা হয়ে গেছে, সাথে আছে শুধুই ইসরায়েল। এবং আমি দেখছি এই যুদ্ধের পরবর্তী পরে যে নতুন পৃথিবী তৈরি হবে, নতুন পৃথিবীর চিত্র তৈরি হবে, সেখানে আমেরিকার কিন্তু কোনো স্থান থাকবে না, শুধু ইসরায়েলের আমেরিকা থাকবে। আর মূলত আজকে এই এই জায়গাটাতে বলে আমি একটু শেষ করব। সেটা হলো এই, যে ইসরায়েল কিন্তু আসলে একটা রাষ্ট্র না। এটা আমরাও যারা এই রাষ্ট্র মানে আন্তর্জাতিক বিষয় নিয়ে গবেষণা করি, আমরাও কিন্তু ভাবি ইসরায়েল আসলে কোনো রাষ্ট্র না। ইসরায়েল হলো আমেরিকার প্রক্সি, মধ্যপ্রাচ্য। ইসরায়েলকে একটা রাষ্ট্র কাঠামো হিসেবে দাঁড় করিয়ে রেখেছে। প্রথম ব্রিটেন ও ফ্রান্স করেছিল, এখন আমেরিকা করছে। তখন এটা আসলে কোনো রাষ্ট্র না, এটি প্রক্সি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু সিকিউর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার স্বার্থ সংরক্ষণের জন্য ইসরায়েল নামক একটি মানে ইহুদি একটা গোষ্ঠীকে দিয়া একটা রাষ্ট্র কাঠামো তৈরি করছে। ইট ইজ নট এ স্টেট ইন্ডিয়া, ইট ইজ এ প্রক্সি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং সেইটাই মধ্যপ্রাচ্যে বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই যুদ্ধের পরে আমার মনে হয় যে ইসরায়েলও অনেক শিক্ষা পাবে। ইসরায়েলের যে সেই স্বপ্ন, বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা, লেবাননকে নিয়ে, সিরিয়ার অংশকে নিয়ে, সৌদি আরবের অংশকে নিয়ে, ব্যর্থতায় পর্যবেসিত হবে। Israel must not be allowed after this war exactly to fulfill the dream of creating greater Israel. Thank you.